সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের উদ্যোগে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা একটি আলোচনা সিরিজের আয়োজন করেছি, যার শিরোনাম অর্ধশতবর্ষে বাংলাদেশের সংবিধান। আমরা সংবিধান বিষয়ক বিভিন্ন আলোচনার পথপরিক্রমায় আজকে ষোড়শ পর্বতে রয়েছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় রাষ্ট্র ধারণার উৎপত্তি ও বিকাশ। আমাদের আজকের বক্তা নাভিদ মুস্তাহিদ রহমান। নাভিদ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম করেছেন। পরবর্তীতে সেন্ট্রাল ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছেন। নাভিদ স্যার ড্যাফোডিল ইউনিভার্সিটি, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসব ক্ষেত্রে আইন বিভাগে প্রাক্তন প্রভাষক এবং বর্তমানে উনি ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। নাভিদ স্যার, আপনাকে স্বাগতম আমাদের আলোচনায়। অনেক ধন্যবাদ মেহেরবা, অনেক বড় ইন্ট্রোডাকশন, কিন্তু আমরা মনে হয় শুরু করতে পারি আলোচনা আজকের বিষয়টা নিয়ে। আমি শুরু করতে চাই একটা কেস থেকে, ইংলিশ লয়ের একটা কেস, এটার নাম হচ্ছে ফস ভার্সেস হারবার্টল। এটা মোটামুটি বিখ্যাত একটা কেস, কিন্তু কোম্পানি লয়ের কেস। কোম্পানি লয়ের কেস দিয়ে কেন এই আলোচনাটা শুরু করছে, এটার দুইটা কারণ। একটা হচ্ছে আমি এটা খুবই রিসেন্টলি এই কেসটা পড়িয়েছি আমার কোম্পানি লয়ের কোর্সে, কোম্পানি লয়ের স্টুডেন্টদেরকে। এটা আমার মাথায় খুব ফ্রেশ এখন পর্যন্ত। আর আরেকটা কারণ রাষ্ট্রের সাথে এটা এক ধরনের সম্পর্ক আছে, এটা একটু পরে মনে হয় অ্যাপারেন্ট হয়ে যাবে। আচ্ছা, এই কেসটার ঘটনা এরকমের ছিল, একজন ব্যক্তি কোর্টের কাছে মামলা করেছে যে অমুক একটা কোম্পানির উনি শেয়ার হোল্ডার, কিন্তু কোম্পানির ডিরেক্টররা এমন কাজ করছে যেটার কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাই হচ্ছে খুব সহজ একটা ঘটনা। তারপর কোর্ট রায় দিল ওনার এখানে লোকাল স্ট্যান্ডই নাই, অর্থাৎ এই মামলাটাতে এই বিষয়টা নিয়ে মামলার কাছে আসতে পারবে কোম্পানি নিজে। অর্থাৎ কোম্পানি একটা সেপারেট লিগাল পার্সন। কোম্পানির যদি কোনো একভাবে কোম্পানি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে এখানে অ্যাগ্রিভড পার্সনটা কোম্পানি নিজে, তার কারণে কোম্পানিকে নিজেই এই মামলাটাতে প্লেন্টিফ হিসেবে আসতে হবে। এটাকে প্রপার প্লেন্টিফ রুল বলা হয়। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে কোম্পানির যেহেতু হাত নেই, মাথা নেই, পা নাই, মাথা নেই, কিছু নাই, মগজ নাই, নিজে হেঁটে গিয়ে তো কোর্টে যেতে পারে না। এই রুলটার ফলাফলটা হলো কোম্পানির যারা মেজরিটি আছে, অর্থাৎ যারা কোম্পানিটার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি হোল্ড করে, অর্থাৎ কোম্পানি যেহেতু একটা মোটামুটি ডেমোক্রেটিক্যালি রান ইনস্টিটিউশন, এটার প্রসেসেসগুলো যদি ডেমোক্রেটিক্যালি রান হয়, অর্থাৎ ইন প্রিন্সিপাল এটা হতে পারে, অনেক ক্ষেত্রে হয়তো একজন যিনি কোম্পানির বেশিরভাগ শেয়ার হোল্ডার করেন তিনি একক ক্ষমতা কর্তৃত্ব হয়তো কোম্পানির ভিতরে প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু ইন প্রিন্সিপাল এরকম আর হওয়ার কথা না। যাই হোক, আমরা যে কেসটাতে ছিলাম, কেসটার ফলাফলটা হলো এটা, মানে কোম্পানির ভিতরে যে মেজরিটিটা কোম্পানিটাকে রান করে, সেই কোম্পানিটাই এরকমের কেসে যখন কোম্পানি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন প্রপার প্লেন্টিফ এই মামলাটাকে দায়ের করার জন্য বা মামলাটাকে নিয়ে প্রসিড করার জন্য। অর্থাৎ এই প্রপার প্লেন্টিফ রুলটা একই সাথে কোম্পানি লতে সুপ্রিমেসি অফ মেজরিটি রুল হিসেবে পরিচিত। দুটো রুল একটার সাথে আরেকটা খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এটা থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এটা মূলত একটু যদি আমরা ব্যবসার পার্সপেক্টিভ থেকে দেখি, মানে কোম্পানি অনেকভাবে কাজ করতে পারে। কোম্পানির যারা ডাইরেক্টর আছে বা মেম্বার আছে, অনেকভাবে কোম্পানি পরিচালনা করতে পারে। কিছু ভাবে পরিচালনা করলে কোম্পানি লাভবান হতে পারে, আর কিছু ভাবে পরিচালনা করলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এগুলো খুব একটা ম্যাটার করে না লয়ের কাছে, যদি না কোম্পানির ডাইরেক্টর বা মেম্বাররা, শেয়ার হোল্ডার বা যাই কোম্পানি পরিচালনার সাথে যারা যুক্ত, তারা যদি আইনের মধ্যে থেকে কাজটা করে। এক্ষেত্রে এই জিনিসটাকেই এই রুল দুটো বার করে দিল যে কোম্পানি ক্ষতিগ্রস্ত হলেও কোর্ট এটাকে এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ যে সকল বিষয়গুলো কোম্পানি একটা সিম্পল মেজরিটির মাধ্যমে রাটিফাই করতে পারে পরবর্তীতে, সেসব বিষয়ে কোর্ট পরবর্তীতে এটার এক্সেপশন হচ্ছে যে মাইনরিটি প্রোটেকশনের জন্য কিছু রুল, যেগুলোকে ডেরিভেটিভ অ্যাকশন বলা হয়, এটাও এই রুল থেকে উৎসাহিত, এই রুলের এক্সেপশন। কিন্তু তার মানে আমরা যেটা দেখলাম এই আলোচনাটার ভিত্তিতে, কোম্পানি একটা সেপারেট লিগাল পার্সন লতে,
ইউভাল নোয়া হারারি তার বিখ্যাত বই সেপিয়েন্স এটাকে লিগাল ফিকশন হিসেবে বলেছেন। কিন্তু কোম্পানি নিজেকে রিপ্রেজেন্ট করতে অ্যাকচুয়ালি পারে না। কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু অ্যাকচুয়াল রক্ত মাংসের ম্যাটেরিয়াল মানুষের দরকার হয়। এখন রাষ্ট্র কোম্পানির মতোই একটা লিগাল ফিকশন হারারির ভাষায়। আমরা যদি আরো একটু প্রপার টার্মিনোলজি ইউজ করতে চাই, এই দুটো ধারণাই একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটাকে চন্দ্রন কুকাথাস বলেছেন অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ এটাকে সত্যিকার অর্থে কোম্পানিকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অন্য কোনোভাবে অনুভব করা যায় না সেন্সের মাধ্যমে, কিন্তু কোম্পানির এক্সিস্টেন্স আছে। এটা এমন একটা প্লেনে এক্সিস্ট করে যেটাকে ইউভাল নোয়া হারারি বলেছেন, মানে আমরা হিউম্যান বিংরাই একমাত্র প্রাণী যাদের এক্সিস্টেন্সের দুইটা লেভেল আছে, একটা হচ্ছে রিয়েল ম্যাটেরিয়াল লেভেল আর একটা হচ্ছে ফিকশনাল লেভেল। কোম্পানি এবং রাষ্ট্র এবং মানি, কারেন্সি, এই প্রত্যেকটা জিনিস এই ফিকশনাল লেভেলে এক্সিস্ট করে। যে এক্সিস্ট করে না ব্যাপারটা কিন্তু তা না, এটা সত্যিকার অর্থেই এক্সিস্ট করে। এমনকি যেহেতু কোম্পানি এবং রাষ্ট্র অনেক ক্ষমতার অধিকারী, এই ফিকশনাল এক্সিস্টেন্সগুলোও, অর্থাৎ যেটাকে লিগাল ফিকশন বলা হয়, এটার কারণে এটাকে ফিকশনাল বললাম, এটা ঠিক হয়তো একটু লিঙ্গুইস্টিক্যালি একটা ভুল হয়ে থাকতে পারে এখানে। এগুলো ম্যাটেরিয়াল সব বস্তুকে, যেরকমের নদী, নালা, পাহাড়, বন, জঙ্গল সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। ইনফ্যাক্ট আমাদের কত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে এটাই আমাদের হয়তো সবচেয়ে সিগনিফিকেন্ট ইতিহাস, যে রাষ্ট্র এবং কোম্পানি মিলে পরিবেশের এবং বিভিন্ন ম্যাটেরিয়াল, অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল ফিজিক্যাল রিয়ালিটি যেগুলোকে আমরা বলি, সেগুলোকে ধ্বংস করছে। এই প্লেনের রিয়ালিটির যে অংশগুলো আছে কোম্পানি এবং রাষ্ট্র, সেগুলো। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা ফিলসফিক্যাল এবং পলিটিক্যাল ফিলসফিক্যাল বা রাষ্ট্র সম্পর্কে আমাদের ধারণার একটা প্রাথমিক আলোচনা। এর পরবর্তীতে যে আলোচনাটা জানতে আমরা প্রবেশ করবো, এটা হচ্ছে এটা। তাহলে এই প্লেনে তো কোম্পানিও যা, রাষ্ট্র তা। কোম্পানিও একটা ফিকশনাল রিয়ালিটি অথবা লিগাল ফিকশন, রাষ্ট্রও তাই। কিন্তু কোম্পানি এবং রাষ্ট্রের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। তো এই দুটোর মধ্যে পার্থক্যের মাধ্যমে আমরা, বা যাই হোক, আমরা রাষ্ট্রর পার্টিকুলার ফিচার্সগুলোকে সম্পর্কে জানতে চাই। তো সবার প্রথম যে বিষয়টা আমরা সহজেই বুঝতে পারি, রাষ্ট্র একটা পলিটিক্যাল ফেনোমেনন। কোম্পানি অনেকভাবে হয়তো পলিটিক্সের সাথে সম্পর্কিত, কিন্তু কোম্পানি একটা পলিটিক্যাল ফেনোমেনন না, যে অর্থে রাষ্ট্র একটা পলিটিক্যাল ফেনোমেনন। কিন্তু রাষ্ট্র একমাত্র পলিটিক্যাল ফেনোমেনন না। যেমন রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, এগুলোও পলিটিক্যাল ফেনোমেনন। এগুলোর সাথে আবার রাষ্ট্রের পার্থক্য রয়েছে। তাহলে এখন আমরা অন্য সকল পলিটিক্যাল ফেনোমেননের সাথে রাষ্ট্রের পার্থক্য নিরূপণ করার জন্য এবং এটার মাধ্যমে রাষ্ট্রকে সংজ্ঞায়িত যেভাবে করতে পারি, সেটা হচ্ছে, রাষ্ট্র হচ্ছে এমন একটি রাজনৈতিক সংঘ যেটি অন্য কোনো রাজনৈতিক সংঘের মধ্যে বিরাজমান না বা ইনকর্পোরেটেড না। কর্পোরেশনের ধারণাটা আবার কোম্পানির সাথে সম্পর্কযুক্ত। যাই হোক, এখন আমি যেটাতে বলছিলাম আরেকবার একটু রিপিট করি, এটা একটা ইম্পর্টেন্ট ডেফিনেশনাল পয়েন্ট। আর এই ডেফিনেশনটা সমগ্রই আমি চন্দ্রন কুকাথাস, মালয়েশিয়ান প্রফেসর, এলএসি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের, তার ডেফিনেশন থেকে বলছে। যদি উনি পলিটিক্যাল সায়েন্টিস্ট, কিন্তু ওনার এই আর্টিকেলটা একটা ল জার্নালে পাবলিশড হয়েছিল। এটাও একটা ইন্টারেস্টিং কারণ আমার এই আর্টিকেলটাই পিক করার জন্য, এই আলোচনাটার জন্য। ওনার আর্টিকেলের নাম হচ্ছে ডেফিনেশন অফ দ্য স্টেট। খুবই মোটিভেশনাল, চমৎকার একটা টপ টাইটেল বটে। আর যেখানে ছিলাম সেটা হচ্ছে এটা, রাষ্ট্র হচ্ছে এমন একটা পলিটিক্যাল সংঘ, যে পলিটিক্যাল সংঘটা অন্য কোনো পলিটিক্যাল সংঘের মধ্যে ইনকর্পোরেটেড বা বিরাজমান না। এটার মাধ্যমে লেটেন্টলি একটা কনসেপ্ট আছে, যেটা খুবই এক্সপ্রেস না এই এতটুকু ডেফিনেশনের মধ্যে। সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ পাওয়ার বা ক্ষমতার ধারণাটা। যখন আমি বলছি রাষ্ট্র এমন একটা সংঘ যেটা অন্য কোনো রাজনৈতিক সংঘের মধ্যে বিরাজমান না, আমি আসলে বলছি রাষ্ট্র তার এরিয়া মধ্যে, রাষ্ট্র যে ফিল্ডে এক্সিস্ট করে, বিরাজ করে, সেই ফিল্ডে রাষ্ট্রই সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক সংঘ।
যদি সেটা না হতো তাহলে হয়তো রাষ্ট্রের থেকে যদি শক্তিমান কোনো একটা রাজনৈতিক সংঘ থাকতো, তাহলে সেই শক্তিমান রাজনৈতিক সংঘটাকেই হয়তো আমরা রাষ্ট্র নামে ডাকতাম। রাষ্ট্রের ধারণাটাই এরকমের, রাষ্ট্র এমন একটা রাজনৈতিক সংঘ যেটা অন্য সকল রাজনৈতিক সংঘের থেকে শক্তিশালী এবং রাজ এবং এটার থেকেই সভরেন্টি বা আরো কিছু রিলেটেড আইডিয়াস গুলার কানেকশন আমরা বুঝতে পারি। এখন এই ক্ষমতার প্রশ্নটা যখন নিয়ে আসলাম, তখন রাষ্ট্রের আরো একটা খুবই বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ ডেফিনেশন অনেক রেলেভেন্ট হয়ে যায়। এটা হচ্ছে মার্কস ওয়েবারের ডেফিনেশন। মার্কস ওয়েবার রাষ্ট্রকে যেভাবে ডিফাইন করেছে, এটা হচ্ছে কোনো একটা টেরিটরিতে অথবা কোনো একটা সংজ্ঞায়িত একটা ডিফাইন টেরিটরি বা একটা সংজ্ঞায়িত অঞ্চলের মধ্যে যেই রাজনৈতিক সংঘটা একচেটিয়া এবং আইনগত, অর্থাৎ মোনোপলি অ্যান্ড লেজিটিমেট মোনোপলি অফ পাওয়ার এক্সারসাইজ করে, সেই সংঘটাই হচ্ছে রাষ্ট্র। আরো একবার আমি রিপিট করি, ম্যাক্স ওয়েবারের ডেফিনেশন অফ দ্য স্টেট, ওটা ওটা চন্দ্র কুখাতেসের ডেফিনেশন যেটার আগে দিয়েছে সেটার সাথে সাংঘর্ষিক না একেবারেই, কিন্তু দুটো ডেফিনেশন মিলেই হয়তো রাষ্ট্রের ধারণাটা একটু ক্লিয়ার হয় আমাদের কাছে। আচ্ছা, ম্যাক্স ওয়েবারের ধারণাটা আরেকবার একটু রিপিট করছি। এটা হচ্ছে এরকমের, একটা নির্দিষ্ট অঞ্চলে বা টেরিটরিতে যেই রাজনৈতিক সংঘটা সর্বময় বা একচেটিয়া বা মনোপলি পাওয়ার এক্সারসাইজ করে এবং যেই মনোপলি পাওয়ারটা লেজিটিমেট, সেই সংঘটাই হচ্ছে রাষ্ট্র। এখন এখানে একটু বলে রাখা দরকার, লেজিটিমেসি লিগাল সেন্সে অথবা কনস্টিটিউশনাল সেন্সে লেজিটিমেসি না ম্যাক্স ওয়েবারের জন্য। ম্যাক্স ওয়েবারের সেন্সের লেজিটিমেসি স্ট্যান্ডার্ড আর একটু সহজ স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডে পাস করার জন্য কনস্টিটিউশনের প্রয়োজন নেই। কিছু যেটার প্রয়োজন আছে সেটা হচ্ছে রাষ্ট্র যেই অঞ্চলে যে মানুষের উপরে বিরাজ করে, সেই মানুষের মধ্যে যদি একটা যে কোনো ধরনের একটা অ্যাগ্রিমেন্ট বা এক ধরনের একটা বিশ্বাস থাকে যে এই যে সংঘটা একচেটিয়া ক্ষমতার ব্যবহার করছে, এই ক্ষমতার ব্যবহার করার কোনো একটা দরকার আছে বা কোনো এক ধরনের একটা জাস্টিফিকেশন আছে বা কোনো এক ধরনের বেনিফিট আছে, এতটুকু যদি তাদের মধ্যে মোরলেস এক্সিস্ট করে, এটাই ম্যাক্স ওয়েবারের স্ট্যান্ডার্ডে লেজিটিমেসি টেস্ট পাস করবে। এখন ম্যাক্স ওয়েবারই উনি স্টেটের ডেফিনেশন এটা বলছেন, আর উনি একই সাথে মডার্ন স্টেটের ডেফিনেশনও দিয়েছেন। মডার্ন স্টেটের ডেফিনেশন হচ্ছে এটা, যে স্টেট ফাংশনারি অর্থাৎ রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে এবং রাষ্ট্রের যারা সাবজেক্ট বা নাগরিক থাকেন যাদের উপরে রাষ্ট্র তার পাওয়ার এক্সারসাইজ করে, এই পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই রাষ্ট্রের ফাংশনারিজদেরকে নিয়োগ করার ক্ষেত্রে এবং রাষ্ট্রের কর্তৃত্ব এক্সারসাইজ করার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই ইমপার্সোনাল হয়ে থাকে। এটাই হচ্ছে মডার্ন স্টেটের ডেফিনেশন। ইমপার্সোনাল বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি নৈর্ব্যক্তিক হয়ে থাকে। নৈর্ব্যক্তিকের আবার আরেকটা ইংরেজি শব্দ অবজেক্টিভ যদি হয় তাহলে আবার একটু জটিল হয়ে যায়। এটা অবজেক্টিভ সেন্সে নৈর্ব্যক্তিক না, এটা ইমপার্সোনাল সেন্সে নৈর্ব্যক্তিক। ইমপার্সোনালের অন্য কোনো বাংলা আমার মাথায় আসেনি, এই জন্য নৈর্ব্যক্তিক বললাম আর কি। এখন আপনাদের কোনো সাজেশন থাকলে আমাকে বলতে পারে। তো মূল ব্যাপারটা হচ্ছে ইমপার্সোনাল হতে হয় এই দুটো বিষয়। মডার্ন একটা স্টেটকে যদি মডার্ন হতে হয়, মডার্ন স্টেট নামের যে কনসেপ্টটাকে আমি ইন্ট্রোডিউস করলাম, সেই মডার্ন স্টেটের মূল বিষয়গুলো হচ্ছে এই দুটো ফ্যাক্টর। এবং এটার সাথে আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, যে একটা ক্লিয়ারলি ডিফাইন্ড ডিভিশন অফ লেবার থাকতে হয়। এটার জন্য আবার আরো কিছু কন্ডিশনসের প্রয়োজন। একটা ডিভিশন অফ লেবার যদি থাকতে হয় যেটা ক্লিয়ারলি এবং র্যাশনালি ডিভাইডেড লেবার, এটার জন্য কিছু আবার একটা প্রি কন্ডিশন প্রয়োজন। কিন্তু ওই আলোচনায় গেলে আবার আমাদের আলোচনাটা আরো অনেক বিস্তৃত এবং ব্যাপক হয়ে যাবে। এটার জন্য আমরা আপাতত এই জিনিসটাকে
একটু সরিয়ে রাখছি। আমরা মূলত এই ইমপার্সোনালিটি, যেটাই মডার্ন স্টেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার, এটা নিয়ে একটু ফোকাস করব। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমি যেটা করলাম এটা হচ্ছে রাষ্ট্রের ধারণাটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি যেটাতে চলতে চাই যে এই রাষ্ট্র ধারণাটা অথবা রাষ্ট্র নামক যে জিনিসটার কথা আমি বলেছি, যেটা একটা রাজনৈতিক সংঘ, যেটা একচেটিয়া এবং লেজিটিমেট পাওয়ার এক্সারসাইজ করে একটা নির্দিষ্ট টেরিটরিতে, এবং যেটা একসাথে একটা অ্যাবস্ট্রাকশন, যেটাকে লিগ্যাল ফিকশন হিসেবেও আমরা অভিহিত করতে পারি, সেটার বিকাশ হিস্টোরিক্যালি কিভাবে হয়েছে। এখন এক্ষেত্রে মানে আমাদের অবশ্যই কিছুটা কনজেকচারাল হিস্টোরিওগ্রাফির উপরে রিলাই করতে হয়, আবার কিছু ক্ষেত্রে আমাদের একটা আমাদের কিছু অ্যাকচুয়াল এভিডেন্স বেসড রিসার্চও আছে, যেহেতু এখনো অনেক সোসাইটি আছে, বা আরো আরো আগে হয়তো আরো বেশ কিছু সোসাইটি ছিল যেগুলো স্টেট বেসড সোসাইটি না, হান্টার গ্যাদারার সোসাইটি, আর্লি স্টেজ এগ্রারিয়ান সোসাইটি, যেগুলোকে অ্যানথ্রোপোলজিস্টরা সোশিওলজিস্টরা স্টাডি করেছেন। এগুলোর থেকেও রাষ্ট্রের বিকাশ সম্পর্কে কিছু এভিডেন্সিয়ারি ডেটা আমাদের রাষ্ট্রের ধারণাকে কিছুটা এভিডেন্সিয়ারি নেচার দান করে, মূলত হয়তো কনজেকচারাল বলা যেতে পারে, বা আমি হয়তো বলবো। এখন এই প্লেনে আমরা কিছুটা হয়তো ধারণা করতে পারি, আমরা যদি মনে করি যে রাষ্ট্রের বিকাশের আগের স্টেপটা হিউম্যান সোসাইটির অর্গানাইজেশনটা ছিল ট্রাইবাল, এবং ট্রাইবাল স্টেজটার আগের স্টেজটা ছিল হান্টার গ্যাদারার, তাহলে আমাদের পিকচারটা দাঁড়াবে এরকমের। এবং এটার জন্য এক ধরনের একটা জাস্টিফিকেশন হচ্ছে শিম্পাঞ্জি বা তাদের যে সমাজ আছে, যেটা যাদের সাথে আমরা খুব ক্লোজলি কানেক্টেড জেনেটিক্যালি, শিম্পাঞ্জির সোসাইটিটার কিছু রুলস দেখা যায়। আমরা এটাকে ব্যান্ড বেস সোসাইটি, বা অনেক ক্ষেত্রে ব্যান্ড বেস সোসাইটিকে সেটার কিছু কিছু এলিমেন্টের মধ্যে বিদ্যমান এরকমের দেখা যায়। এবং এটার পরবর্তীতে হান্টার গ্যাদারার সোসাইটির সাথে ওই স্টেটের সোসাইটির মধ্যেকার পার্থক্যটা কম, মূলত এই কারণে যে হান্টার গ্যাদারার সোসাইটিতে কতজন মেম্বার নিয়ে এই সোসাইটিতে গঠিত হয়, সেই নাম্বারটা একটা লিমিটেড থাকে, লিমিটেড নাম্বার অফ পিপল ইন হান্টার গ্যাদারার সোসাইটি। হাইয়েস্ট হয়তো 150 পর্যন্ত যেতে পারে, এরকমের একটা নাম্বার আমরা পাই বিভিন্ন ধরনের সোর্স থেকে, সায়েন্টিফিক এবং নন সায়েন্টিফিক সোশিওলজিক্যাল এবং সায়েন্টিফিক সোশিওলজিক্যাল বিভিন্ন ক্ষেত্র থেকে। এর পরবর্তীতে এই হান্টার গ্যাদারার সোসাইটির সাথে ট্রাইবাল সোসাইটির একটা প্রাথমিক পার্থক্য হচ্ছে ট্রাইবাল সোসাইটিতে সদস্য সংখ্যা, মানুষের সদস্য সংখ্যা অনেক বেশি। এখন আমরা সহজেই বুঝতে পারি হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ নিয়ে একটা হান্টার গ্যাদারার সোসাইটি তার নিজের ইন্টারনাল লজিক মেনে চলে ফাংশন করতে পারবে না। ট্রাইবাল সোসাইটিতে আর একটু বেশি সংখ্যক মানুষ নিয়ে যেহেতু ফাংশন করতে পারে, এই হান্টার গ্যাদারার সোসাইটির সাথে ট্রাইবাল সোসাইটির কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স থাকে। প্রধানত যেই ডিফারেন্সটা কে আমরা পয়েন্ট আউট করতে পারি এটা হচ্ছে কৃষির বিকাশ। তো হান্টার গ্যাদারার সোসাইটি তো বাই ডেফিনেশন ইজ নট অ্যান এগ্রিকালচারাল সোসাইটি। যখন মানুষ এগ্রিকালচার সিরিয়াসলি প্র্যাকটিস করা শুরু করে, তখন তাদের নোমাডিক প্যাস্টোরাল লাইফস্টাইলকে কার্টেল করতে হয় বা বাতিল করতে হয়, এবং কোনো একটা জায়গার সাথে একটা ফিক্সড সম্পর্কের ভিতরে প্রবেশ করতে হয়, যে জায়গাতে তারা হয়তো পার্মানেন্টলি বসবাস করা শুরু করে, এবং ওই রকমের কন্ডিশনে অনেক বেশি সংখ্যক মানুষ একত্রে বসবাস করতে পারে। এখন আমাদের জন্য আরো ইন্টারেস্টিং বা আরো গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এই ট্রাইবাল স্টেজ সোসাইটির সাথে স্টেট লেভেলের সোসাইটির পার্থক্যটা কিরকমের, এবং কিভাবে এই ট্রাইবাল স্টেজ থেকে স্টেট লেভেল সোসাইটিতে মানব সমাজ ট্রানজিশন করতে পারে। এটা একটা জটিল প্রশ্ন এবং এটার খুব সহজ কোনো উত্তর নাই। অনেক তাত্ত্বিকরা অনেক ধরনের তথ্য উপস্থাপন করেছেন, কিন্তু কোনোটাই হয়তো এককভাবে আমাদের
আনুগত্য ডিজার্ভ করে না, কিন্তু হয়তো আমাদের জন্য সবচেয়ে ভালো যেই পন্থাটা রয়েছে সেটা হচ্ছে যে তত্ত্বটা বলে কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টরের ভিত্তিতে এই ট্রানজিশনটা হয়েছে এটা না, বরং অনেকগুলো ফ্যাক্টরের একটা সম্মিলনের ফলেই এই ট্রানজিশনটা সংঘটিত হয়েছে। সেই তত্ত্বটাকে আমাদের কাছে একটু বেশি কনভিন্সিং মনে হয়। আচ্ছা, এখন আমি আসলে আমার ধারণাগুলোকে একটু একটু গুছিয়ে বলতে পারলে ভালো হতো। যাই হোক, এই যে আমি এখন যেটা করতে পারি, আমি একটা সেপারেট জিনিস নিয়ে একটু আলোচনা করতে পারি। এটা হচ্ছে এটা, সবার প্রথমে ট্রাইবাল স্টেজ যে সোসাইটির সাথে স্টেট সোসাইটির ভিতরের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে স্টেট সোসাইটিতে অনেক বেশি সংখ্যক, ট্রাইবাল সোসাইটির তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ বসবাস করতে পারে। এখন অনেক বেশি সংখ্যক মানুষ যদি একটা জায়গায় বসবাস করে, সেই জায়গার সেই মানুষদের মানুষদের পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের জন্য ট্রাইবাল সোসাইটির যে সকল ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেই ইনস্টিটিউশনসগুলো যথেষ্ট নয় ওই সোসাইটিটাকে অর্গানাইজড রাখার জন্য এবং সেই সোসাইটিসগুলোর প্রবলেমগুলোকে রিজলভ করার জন্য, যেটার কারণে স্টেটের সাথে যে সকল ইনস্টিটিউশনসগুলো জড়িত আছে সেই ইনস্টিটিউশনসগুলোর প্রয়োজনেই অনেক বেশি সংখ্যক মানুষ একত্রিত হলে ট্রাইবাল স্টেজের সোসাইটিকে স্টেট লেভেল সোসাইটিতে ট্রানজিশন করতে হয়। এখন এই ক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি আছে, কোন স্টেজে অনেক বেশি সংখ্যক মানুষ একসাথে, মানে কোন কারণে অনেক বেশি সংখ্যক মানুষ একসাথে জড়ো হতে পারে। আমরা যদি বলি শুধুমাত্র কৃষির বিকাশের অনেক বেশি সংখ্যক মানুষ জড়ো হয়, তাহলে আসলে ট্রাইবাল স্টেজ এবং স্টেট স্টেজের মধ্যে ডিস্টিংগুইশ করাটা ডিফিকাল্ট হয়। এখন একটা সলিউশন হচ্ছে এই কথাটা বলা, যেটা ফুকুয়ামা বলেছেন, যে যদি আগে স্টেট অথবা স্টেটের সাথে সংযুক্ত যে সকল ইনস্টিটিউশনসগুলো আছে সেই ইনস্টিটিউশনসগুলো তৈরি হয়, তাহলে ওই ইনস্টিটিউশনসগুলো এমন কন্ডিশন তৈরি করতে পারে যে কন্ডিশন অনেক বেশি সংখ্যক মানুষের জন্ম এবং অনেক বেশি সংখ্যক মানুষের একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া তৈরি করতে পারে, মানে রাদার দ্যান দি অপোজিট। এখন আমি জাস্ট যদি অ্যাকচুয়াল, যেহেতু আমরা কনজেকচারাল কথা বলছি, জাস্ট যদি এটা ধরে নিই যে কোনোভাবেই হোক এমন একটা জায়গা তৈরি হলো যে জায়গায় একটা ডেন্সলি পপুলেটেড হিউম্যান সোসাইটি তৈরি হয়েছে, ধরে নিলাম সেই মানে ডেন্সলি পপুলেটেড বলতে আমি হয়তো 1 কোটি 2 কোটি 10 কোটি মানুষের কথা বলছি। এখন যদি আমি চিন্তা করি এই মানুষদের জন্য বা এই জায়গাটাতে যে এত সংখ্যক মানুষ আছে তাদের জন্য কোন ধরনের পলিটিক্যাল সিস্টেম থাকবে, তাহলে মনে হয় আমরা এটাতে অ্যাগ্রি করতে পারবো যে হয় এখানে একটা স্টেট দরকার হবে যে স্টেটটা এই 10 কোটি মানুষকে কন্টেইন করতে পারবে, অথবা ওই জায়গাটাতে একাধিক ট্রাইবাল সোসাইটি তৈরি হবে। মানে 10 কোটি মানুষকে নিয়ে একটা ট্রাইব তৈরি হওয়া সম্ভব না, ট্রাইবাল সোসাইটি এতটা স্কেল আপ করতে পারে না। একটা ট্রাইবাল সোসাইটি হয়তো 10 লাখ মানুষ বা 1 লাখ মানুষ পর্যন্ত বেয়ার করতে পারে, ট্রাইবাল সোসাইটির যে ইনস্টিটিউশনাল মেকানিজমগুলো আছে, বা আরও কম। তাহলে ওই জায়গাটাতে অনেকগুলো ট্রাইব উপস্থিত থাকবে এবং মানব সভ্যতার কিছু ইউজুয়াল নিয়মে এক ট্রাইবের সাথে আরেক ট্রাইবের কিছু ট্রাইবাল কনফ্লিক্ট এবং ট্রাইবাল ওয়ারফেয়ার চলতে থাকে। এরকমের সিচুয়েশনে একটা লজিক্যাল প্রোগ্রেশন হচ্ছে কোনো একটা ট্রাইব যদি অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং অনেকগুলো ট্রাইবকে তার নিজের ক্ষমতার বলয়ের ভিতরে নিয়ে আসতে পারে, তাহলে ওই ট্রাইবটাই একটা সময় একটা স্টেটের জন্ম দিবে। এবং এই এই যে থিওরিটার কথা আমি বলছি, যেটার মূলে একটা কনফ্লিক্ট আছে, কনফ্লিক্ট থেকেই স্টেট তৈরি হচ্ছে,
এই থিওরিটা, এই থিসিসটা মূলত চার্লস স্টিলের খুবই বিখ্যাত থিসিস, যে কনফ্লিক্টই রাষ্ট্রের উদ্ভব ঘটায়। এবং এই থিওরিটা অন্য জায়গার জন্য প্রযোজ্য না হলেও ইউরোপের জন্য, যেই এরিয়াতে চার্লস স্টিলই কাজ করেছেন, প্রযোজ্য শতভাগ। এবং ফ্রান্সিস ফুকুয়ামা এই একই থিসিসটা চাইনিজ হিস্ট্রির জন্য ব্যবহার করেছেন, যেহেতু চায়না নিয়ে ওয়েস্টার্ন একাডেমিকরা খুব একটা কাজ করেননি। ফুকুয়ামা চার্লস স্টিলের ইউরোপ নিয়ে কাজ করেছেন, চায়না নিয়ে কাজ করেননি, কিন্তু ফুকুয়ামা দেখেছেন চায়নাতেই একই প্রসেসটা ইউরোপের আরো অনেক আগে হয়েছে, কিন্তু প্রসেসটা একই ছিল, যে কনফ্লিক্টের লজিকই চাইনিজ স্টেটের একটা স্ট্রং স্টেট জন্ম দিয়েছে। আচ্ছা, এখন এতটুকু আমরা যে আলোচনা করলাম এটা হচ্ছে স্টেটের বিকাশ সম্পর্কে। এখন আমরা একটু পার্টিকুলার আলোচনা করতে পারি। প্রথমত, ফুকুয়ামা একটা ইন্টারেস্টিং থিসিস বলেছেন, চায়নাতে শুধুমাত্র একটা স্টেট জন্মলাভ করেনি কনফ্লিক্টের মাধ্যমে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, বরং একটা মডার্ন স্টেট জন্মলাভ করেছে। মডার্ন স্টেট আবার সেই ওয়েবারিয়ান সেন্স। আমি একটু মনে করিয়ে দিই, ওয়েবারের মধ্যে মডার্ন স্টেট হচ্ছে সেটা যেখানে ফাংশনারিদের নিয়োগ এবং সিটিজেনদের উপরে, সাবজেক্টদের উপরে যেই রুলটা অ্যাপ্লাইড হয়, দুটোই হয় ইমপার্সোনালি। এই সেন্সে একটা মডার্ন স্টেট চায়নাতে প্রথম তৈরি হয়। এরকমের একটা মডার্ন স্টেট চায়নাতেই প্রথম উদ্ভূত হয়েছিল, এবং সেই উদ্ভূত হয় 2500 বছর আগে, মূলত ঝৌ ডাইনেস্টির মাধ্যমে। পরবর্তীতে আরো কনসলিডেটেড হয় বেশ কয়েকটা ডাইনেস্টির আন্ডারে, মিং ডাইনেস্টির আন্ডারে, এবং সর্বশেষ চীন ডাইনেস্টির আন্ডারে। চীন থেকেই তো চায়না নামটা বা চীন নামটা, বাংলাতে চীন নামটাই এসেছে। এবং ফুকুয়ামা ওই একই বইয়ে এই কথাটাও বলেছেন, ইন্ডিয়াতে বা ভারতবর্ষে কখনোই মডার্ন স্টেট তৈরি হয়নি, এই সেন্সে যে সেন্সে একটা ইম্পার্সোনাল রুল ছিল এবং ইম্পার্সোনাল ফাংশনারিদের নিয়োগ ছিল। এবং একই সাথে চায়নাতে যেরকম একটা সেন্ট্রালাইজ স্টেট ছিল, তার 4000 বছরের ইতিহাসের বেশিরভাগটা জুড়ে হয়তো কিছু অ্যাবেরেশন ছিল কয়েক বছরের, বা কিছু 10 বছর 100 বছরের। এটাই ছিল চায়নার মূল নিয়মটা, যেখানে একটা স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, পুরো চায়নাকে কভার করে। ইন্ডিয়াতে ছিল তার ঠিক উল্টো। ইন্ডিয়ার বেশিরভাগ সময়টাতে, যদিও দুটোর বিকাশের সময় প্রায় সমসাময়িক, এবং দুটোই একই সাথে ট্রাইবাল স্টেজ থেকে স্টেট স্টেজে ট্রানজিশন করে, এই দুটো পর্যন্ত চাইনিজ এবং ইন্ডিয়ান হিস্ট্রি প্যারালাল। পরবর্তীতে ইন্ডিয়ার প্রায় 5000 বছরের ইতিহাসে কখনোই বা একটা স্ট্রং সেন্ট্রাল স্টেটটা ছিল এক্সেপশন, বরং রিজিনাল কিছু পলিটিক্যাল এন্টিটি ছিল সবসময়। এটাই ইন্ডিয়ার নর্ম ছিল। আর আমরা যে দুটোর সাম্রাজ্যের কথা বলি, এটা আমার জন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য মাত্র 135 বছর টিকেছিল, এটা খুবই ইনসিগনিফিকেন্ট একটা টাইম। গুপ্ত সাম্রাজ্য হয়তো এরকমই কয়েকটা জেনারেশন মাত্র টিকেছিল, যদিও দুইটা সাম্রাজ্যের মাঝেও প্রায় 500 বছরের একটা গ্যাপ ছিল, যখন এরকম কোনো স্ট্রং কোনো সেন্ট্রাল স্টেট ছিল না। এর পরবর্তীতে আবার কোনো স্ট্রং সেন্ট্রাল স্টেট ছিল না। আবার মৌর্য সাম্রাজ্য যথেষ্ট বড় ছিল ব্যাপ্তির দিক থেকে, কিন্তু গুপ্ত সাম্রাজ্যতে কখনোই দক্ষিণ ভারত অন্তর্ভুক্ত ছিল না, এটার ব্যাপ্তি অনেক কম ছিল। আর এর পরবর্তীতে একটা মোটামুটি সেন্ট্রালাইজ গভর্নমেন্ট বা স্টেট বিল্ডিং ভারতবর্ষে সংগঠিত হয় মুসলমান শাসন আমলে, পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা, মুসলমান এবং ব্রিটিশ শাসন আমল, উভয় শাসন আমলেই ভারতীয় রাষ্ট্র দুর্বল ছিল, যেহেতু ভারতীয় সমাজ অনেক শক্তিশালী ছিল। এই কনসেপ্টটা এখন আমাদের একটু ক্লিয়ার করতে হবে, সমাজ এবং রাষ্ট্রের মধ্যেকার পার্থক্যটা। সমাজ তো আমরা সবাই বুঝি, এটার সাথে রাষ্ট্রের পার্থক্যটা যদি আমরা বুঝি, রাষ্ট্রের ধারণাটাই হয়তো একটু ক্লিয়ারার হবে। তো মূলত যখন আমরা বলছি ভারতীয় সমাজ শক্তিশালী এবং ভারতীয় রাষ্ট্র দুর্বল, আমরা বলছি এটা রাষ্ট্র বলতে আমরা প্রাথমিকভাবে বুঝি রাষ্ট্রের কর্মচারী, অর্থাৎ রাষ্ট্রের যে কোয়ার্সিভ আর্ম আছে, মিলিটারি বা পুলিশ, তাদের ক্ষমতা কতটুকু, এবং এর পাশাপাশি রাষ্ট্র যে কমান্ডগুলো ইস্যু করে
সেই কমান্ডগুলো কতটা সামাজিক মানে সমাজের উপরে কতটা এফেক্টিভলি সেই কমান্ডগুলোকে বাস্তবায়ন করতে পারে, এই দুটো স্ট্যান্ডার্ডে একটা একটা স্টেটের শক্তি বা সামর্থ্য আমরা বিচার করতে পারি। এই স্ট্যান্ডার্ডেই ভারতীয় রাষ্ট্র কখনোই খুব একটা শক্তিশালী ছিল না, ভারতীয় সমাজ অনেক শক্তিশালী ছিল। এই সেন্সে রাষ্ট্র একটা ল বা একটা কমান্ড তৈরি করে সেই লটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতো এবং বাস্তবায়ন করতে হয়তো পারতো না। এ কারণেই আমরা বলছি সমাজটা শক্তিশালী ছিল, রাষ্ট্রটা দুর্বল ছিল। আমি কিছু উদাহরণ দিই। আমরা জানি আরো একভাবে, যেহেতু মানে আমরা হয়তো বেশিরভাগই এখানে লয়ার, আরো একটা সহজ উদাহরণ হচ্ছে এটা। একটা রাষ্ট্রে বা একটা কোনো একটা ফিজিক্যাল এন্টিটিতে যদি এরকমের হয় কাস্টমারি ল শক্তিশালী, স্ট্যাটুটরি ল অথবা রাষ্ট্রীয় আইন কম শক্তিশালী, আমরা বলতে পারি সেই অঞ্চলটাতে সমাজ বেশি শক্তিশালী এবং রাষ্ট্র অপেক্ষাকৃত কম শক্তিশালী। এর এর উল্টোটাও হচ্ছে, যদি এরকমের হয় কাস্টমারি সকল রুল এবং নর্মকে যদি রাষ্ট্র তার কমান্ডের মাধ্যমে ওভাররাইড করতে পারে, আমরা বলতে পারি রাষ্ট্র বেশি শক্তিশালী। এখন মুসলমান শাসন আমল এবং ব্রিটিশ শাসন আমল, উভয় শাসন আমলেই আমরা দেখেছি যে ভারতবর্ষের যেই সামাজিক রীতিনীতি, সামাজিক নিয়ম ছিল মূলত ব্রাহ্মণ ধর্ম, বা যেটাকে ফুকুয়ামা ব্রাহ্মণ ধর্ম বলেছে, হিন্দু ধর্ম এবং লোকাচারের সাথে সম্পর্কিত ছিল, সেগুলোকে খুব কমই ইনফ্লুয়েন্স করতে পেরেছে মুসলমান আমলের সকল শাসন আমল, সুলতানি হোক, স্বাধীন সুলতানি হোক অথবা মুঘল হোক, এবং ব্রিটিশ শাসন আমল। আচ্ছা, এখন আমার কি সময় শেষ হয়ে যাচ্ছে? আমার হয়তো আর 5 মিনিট লাগবে নাকি? হ্যাঁ স্যার, বলেন স্যার। আচ্ছা, ঠিক আছে। এই সেন্সে এর পরবর্তীতে আমি যেখানে যেতাম সেটা হচ্ছে এটা, যে ভারত মডার্ন মানে এখন আমরা যেটাকে ইন্ডিয়া বলি বা ভারত বলি, 1947 সালে যেটা স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা লাভ করার পরে খুবই তাড়াতাড়ি, মনে হয় কয়েক বছরের মধ্যে, 1954 সালে, আমি যদি এখন বলে না বা 55 সালে, ভারত তার পার্সোনাল আইনে, আমি এটাকে বলবো বৈপ্লবিক পরিবর্তন আনে, যেটা ক্লিয়ারলি এই জিনিসটাকে প্রতীয়মান করে যে এখনকার যে ভারত রাষ্ট্র আছে সেটা অনেকাংশে সমাজের থেকে বেশি শক্তিশালী। কিন্তু এটা হয়তো একটা আংশিক পিকচার, আরো হয়তো অনেক এরিয়া আছে পার্সোনাল লয়ের বাইরে যে এরিয়াতে রাষ্ট্র এখনো দুর্বল। কিন্তু ঠিক একই এরিয়াতে বাংলাদেশ বা পাকিস্তানে, ভারতে যা হয়েছে তা তা হতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের পারিবারিক আইন বা পাকিস্তানের পারিবারিক আইন রাষ্ট্র যদি পরিবর্তন করার চেষ্টা করে, সমাজ থেকে অনেক স্ট্রিনজেন্ট অপোজিশনের মুখোমুখি হবে। এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ আলোচনা করতে পারি। 1952 সালে যদি এটা করা হতো তাহলে কি একই রকমের হতো কি হতো না, বা আরো আগে করলে কিরকম হতো কি হতো না। অন্যান্য ক্ষেত্রে হয়তো রাষ্ট্রের ক্ষমতা সমাজের তুলনায় বাংলাদেশে বেশি হতে পারে ভারতের তুলনায়, কিন্তু এই বিষয়ে আমার কোনো ওপিনিয়ন নাই। কিন্তু এই বিষয়ে একটা খুব বড় রিসার্চ, পিএইচডি রিসার্চ হতে পারে, আমি আশা করব অন্য কেউ করবে, একটা কম্পারেটিভ রিসার্চ। আচ্ছা, তাহলে আমি এখানে আপাতত শেষ করতে পারি এবং প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার এরকম একটা তথ্যবহুল আলোচনার জন্য। আমরা প্রথমে দর্শকদের জানিয়ে রাখি যে আপনাদের যদি আমাদের আজকের বিষয় সম্পর্কিত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকে, সেটা আমাদের যে ফেসবুকের লাইভটা চলছে সেখানে কমেন্টে দিতে পারেন। আমরা আমাদের প্রশ্নোত্তর শেষে আপনাদের প্রশ্নগুলো অ্যাড্রেস করব। এবং এক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখা জরুরি যে আপনারা যারা দেখছেন তারা যদি চান তাহলে আশেপাশের সবার সাথে, বিশেষ করে আইন
পেশায় নিয়োজিত আইনের শিক্ষার্থী বা আইনের শিক্ষক যারা আছেন, তারা যদি আশেপাশের মানুষের সাথে এই আমাদের আজকের পর্বটা ভাগ করে নেন, সেক্ষেত্রে আমরা সবাই উপকৃত হই এবং আমাদের জ্ঞানের বিকাশের প্রতি যে একটা আগ্রহ বা একটা উৎসাহ হওয়ার কথা, সেদিকে আমরা ধাবিত হব। স্বাভাবিকভাবেই আমরা যা করি আর কি, প্রথমে আমাদের বক্তা কিছু প্রারম্ভিক আলোচনা করেন এবং পরবর্তীতে আমরা আমাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো বক্তার সামনে তুলে ধরি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমাদের আসলে প্রশ্নের যেই একটা প্রস্তুতি ছিল, তার মধ্যে অনেক কিছুই স্যার আপনি একটু একটু করে আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা আরো বিশদভাবে আপনার কাছে জানতে চাইবো। প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন যে রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নৃবিজ্ঞানের সাথে রাষ্ট্র বিষয়ক আলোচনার মৌলিক পার্থক্যটা কোথায়? এটা একটা কঠিন প্রশ্ন এই কারণে, কারণ রাজনৈতিক দর্শন বা যে কোনো দর্শন একটা অনেক বিস্তৃত এরিয়া। তো দর্শনের ভিতরে, রাজনৈতিক দর্শনের ভিতরে আমি বলবো সামাজিক বিজ্ঞান যেভাবে রাষ্ট্রকে দেখে থাকে বা রূপায়িত করে থাকে, এটাও রাজনৈতিক দর্শনের অংশ। এবং হয়তো লয়াররা বা আইনবিদরা যেভাবে রাষ্ট্রকে দেখে থাকেন খুব ন্যারো সেন্সে, এটাও রাজনৈতিক দর্শনের খুব ক্লিয়ারলি অংশ। এটা যদি আমরা মানে প্রশ্নটা যদি আরেকভাবে করা যেত, যদি এরকমের হতো, রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে যেভাবে দেখে এবং সোশিওলজিস্টরা বা সমাজবিজ্ঞানীরা বা নৃবিজ্ঞানী বা অ্যানথ্রোপোলজিস্টরা রাষ্ট্রকে যেভাবে দেখে, এটা মনে হয় এটা আরেকটু মনে হয় একটা আরেক লেভেলের ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু এটার খুব সহজ উত্তর আমার মাথায় এই মুহূর্তে নেই। আমি হয়তো খুব সহজভাবে যদি বলতে পারি এভাবে, ম্যাক্স ওয়েবার যদিও সোশিওলজিস্ট ছিলেন, ম্যাক্স ওয়েবারের ডেফিনেশনকে ইউজ করেই ফ্রান্সিস ফুকুয়ামা এবং তার আগে তার গুরু স্যামুয়েল হান্টিংটন তার রাষ্ট্র বিষয়ক সকল থিসিসই দাঁড় করিয়েছেন। এবং স্যামুয়েল হান্টিংটন এবং ফ্রান্সিস ফুকুয়ামা প্রিএমিনেন্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট। তো আমার কাছে মনে হয় মানে খুব ক্লিয়ার কাট একটা ডিফারেন্স হয়তো নাই সোশিওলজিক্যাল সেন্সে রাষ্ট্র এবং পলিটিক্যাল সেন্সে রাষ্ট্র। কারণ রাষ্ট্র বলতে আমরা যে জিনিসগুলোকে বুঝি, আমি যে ডেফিনেশনগুলোকে বললাম, সেই ডেফিনেশনগুলো বাই ডেফিনেশনে সমাজকেও সাথে নিতে হয়। এবং চন্দ্রগুপ্ত আচার্যের আর্টিকেলটা উনি যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা টার্মের সাথে রাষ্ট্রের টার্মটার কি পার্থক্য, অর্থাৎ রাষ্ট্রের কনসেপ্টের সাথে অন্যান্য রেলেভেন্ট কনসেপ্ট যেমন কমিউনিটি, সোসাইটি, পলিটিক্যাল কমিউনিটি, এগুলোর কি পার্থক্য এভাবে সাজিয়েছেন। তারপরে যেই রিডাকশনের মাধ্যমে যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে রাষ্ট্র। এবং আমার মনে হয় সোশিওলজিস্টরা হয়তো একই প্রসেসের ভিতর দিয়ে যাবেন, হয়তো তারা ফোকাস করবেন হয়তো যে জিনিসগুলোকে পলিটিক্যাল সায়েন্টিস্ট একটু রিডিউস করে ফেলেছেন, কমিউনিটি বা অন্যান্য পলিটিক্যাল কমিউনিটির কনসেপ্টগুলোকে, সেগুলোকে হয়তো ওনারা আরেকটু হয়তো বেশি সময় দেবেন। ধন্যবাদ স্যার। স্যার, আপনার আলোচনায় ম্যাক্স ওয়েবারের প্রসঙ্গ বারবারই চলে আসছে এবং ওনার যেই উনি যে ধারণাটা দিয়েছেন যে রাষ্ট্রকে উনি সহিংসতার একচেটিয়া ক্ষমতাটা যে দিয়েছেন বলে আমরা দেখছি, আমি আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্র কিভাবে এই একচেটিয়া ক্ষমতাটা প্রয়োগ করে। মূলত আমার কাছে মনে হয় না ম্যাক্স ওয়েবারের ধারণাটা নর্মেটিভ ছিল। উনি হয়তো এরকমের বলার চেষ্টা করেননি যে রাষ্ট্রের একচেটিয়া ক্ষমতা ব্যবহার করার প্রয়োজন আছে বা উচিত আছে, বা হয়তো বা এটা ওনার ভিউ থেকে থাকতে পারে। তো গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে উনি একটু ডেসক্রিপটিভলি বলতে চেয়েছেন সোশিওলজিক্যাল এবং পলিটিক্যাল ইকোনমিক। ওনার মূলত রাষ্ট্র সম্পর্কে আমরা পাই যে বইটাতে, ওটার নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোসাইটি বা এরকমের একটা নাম, জাস্ট আর কিছু না। এই ধারণাগুলোর ভিত্তিতে যে কি নিয়ে জানি কথা বলছিলেন, প্রশ্নটা কি ছিল ভুলে গেলাম। একচেটিয়া ক্ষমতা ডেসক্রিপটিভলি উনি হয়তো বলেছেন যে রাষ্ট্র হচ্ছে সেই সংঘটা যেটা একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে। ডেসক্রিপটিভলি উনি এটাকে এইভাবেই দেখেছেন। এখন কিভাবে এটা প্রয়োগ করে, এটার জন্য আমাদের অনেকগুলো উদাহরণ আছে। একটা হচ্ছে মোনার্কিক বা ডিক্টেটোরিয়াল অনেক সিস্টেমের সাথে আমরা পরিচিত। একসময় পৃথিবীর সব সিস্টেমই, সব রাষ্ট্রই মোনার্কিক এবং ডিক্টেটোরিয়াল ছিল, অটোক্রেটিক ছিল, যেগুলো ক্লিয়ারলি কোনো রুল অফ ল এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাস করতো না। রাজা বা যার
বা একক যেই ক্ষমতাধর সর্বোচ্চ ব্যক্তি থাকতেন, তার আদেশের মাধ্যমে সকল কার্যক্রম সংগঠিত হতো। এবং এখনো এরকমের কিছু রাষ্ট্র আছে, আমরা এখনো অনেক মোনার্কিও আছে, আমরা জানি সৌদি আরব বা এরকমের, এখনো অনেক ডিক্টেটরশিপও আছে, নর্থ কোরিয়া বা এরকমের বিভিন্ন জায়গায়। আর কিন্তু যেগুলোতে নাই, যে যেমন ডেমোক্রেটিক যে সোসাইটিতে, সেই সোসাইটিগুলোতেও রাষ্ট্র ওই তার নির্দিষ্ট টেরিটরির ভিতরে তার নির্দিষ্ট সাবজেক্ট পপুলেশনের উপরে একচেটিয়া ক্ষমতা অধিকার মানে এক্সারসাইজ করে, এটা তো আমরা মনে হয় ক্লিয়ারলি দেখতে পাই। যদিও এখন এরকমের বলা হয়ে থাকে কর্পোরেশনগুলো, আমেরিকার কথা যদি বলি, আমেরিকার রাষ্ট্র তো খুবই শক্তিশালী, আমেরিকার পুলিশ, মিলিটারি সবচেয়ে শক্তিশালী মিলিটারি পৃথিবীর, কিন্তু তারপরেও আমেরিকার ইকোনমিক সেক্টরে অনেক কোম্পানি, অনেক বড়, অনেক মানে অর্থ এবং অন্য অনেকভাবে ক্ষমতাশীল হওয়ার কারণে, যেরকম ফেসবুক শুধুমাত্র অর্থের মাধ্যমে না, ইনফরমেশনের কালেকশনের ক্ষেত্রে অনেক ক্ষমতা হওয়ার কারণে অনেকভাবে আমেরিকার সিটিজেনদের উপরে এবং গ্লোবাল সিটিজেনদের উপরে একটা ইম্পর্টেন্ট পাওয়ার এক্সারসাইজ করতে পারে। গুগলের ক্ষমতা নিশ্চিতভাবে বাংলাদেশ রাষ্ট্রের থেকে বেশি বৈশ্বিকভাবে, এবং ফেসবুকেরও তা। কিন্তু তারপরেও মনে হয় আমেরিকার ভিতরে যেসব যে জায়গায় এই কোম্পানিগুলো সিচুয়েটেড বা হয়তো সেখানে তাদের অরিজিন, সেসব জায়গাতে এখনো মনে হয় অ্যাকচুয়াল রাষ্ট্রটাই যেটা ডেমোক্রেটিক, সেটাই সবচেয়ে ক্ষমতা একচেটিয়া বা মনোপলি পাওয়ার এক্সারসাইজ করে থাকে। ধন্যবাদ স্যার। স্যার, আমি একটু ভিন্ন প্রসঙ্গে না, আসলে আমরা এখানে আছি। আমি আপনার মতামত জানতে চাই একটি ব্যাপারে, যে সামাজিক চুক্তির যে ধারণাটি আছে, সেটি কি আসলে আপনি ঐতিহাসিক বাস্তবতা হিসেবে নাম দেবেন, নাকি সেটাকে আপনি বলবেন দার্শনিক বিনির্মাণ? আমি মনে হয় এটাকে অবশ্যই দার্শনিক বিনির্মাণ বলবো, এবং আমার মনে হয় কোনো এক্সপার্টই এটাকে ঐতিহাসিক বাস্তবতা বলেন না। ফ্রান্সিস ফুকুয়ামাতেও এই থিওরিটা নিয়ে আলোচনা করেছেন, যেই ফ্যাক্টরটা মানে স্ট্যান্ড আউট করে এই প্রশ্নটার ক্ষেত্রে, এটা হচ্ছে সামাজিক চুক্তির যারা প্রপোনেন্ট ছিলেন সকলেই ইন্ডিভিজুয়ালদেরকে একটা সেন্ট্রাল পলিটিক্যাল সাবজেক্ট হিসেবে বা রূপায়িত করেছেন, যে তারা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মধ্যে কালেকটিভাইজড হয়ে হয়তো একটা সোশ্যাল কন্ট্রাক্টে পার্টিসিপেট করছে। কিন্তু মানুষের ইতিহাস এটা সাক্ষ্য বহন করে না কখনোই ইন্ডিভিজুয়ালরা একটা এন্টিটি হিসেবে অপারেট করতে পেরেছে সোসাইটির বাইরে থেকে। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে ওয়ার্ড এখানকার প্রপার টার্মটা হচ্ছে অ্যাসোশাল। কখনোই ইন্ডিভিজুয়াল অ্যাসোশাল ছিল না, কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টেরিয়ান ফিলোসফারদের জন্য বা এই থিওরিটার জন্য ইন্ডিভিজুয়ালদেরকে অ্যাসোশাল হওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু অ্যাসোশাল ইন্ডিভিজুয়ালস আর নট হিস্টোরিক্যালি অ্যাকিউরেট। এটার কারণে মনে হয় এটার হিস্টোরিক্যাল বেসিস নেই, কিন্তু আমরা রাষ্ট্রের ধারণাটা বোঝার জন্য এবং রাষ্ট্রের পাওয়ারকে লিমিট করার দাবিটা তৈরি করার জন্য এই থিওরিগুলোর অসীম অবদান রয়েছে বলে মনে হয়। ধন্যবাদ স্যার। স্যার, আরেকটি বিষয় আপনার কাছে জানার আছে, আপনার মতামত জানতে চাই যে লেনিন তো মনে করতেন যে আপনার রাষ্ট্র আসলে হলো শ্রেণী শোষণের হাতিয়ার। আপনি কি এর সাথে একমত? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এখন চন্দ্র কুকাথাসের আর্টিকেলে উনি যেই আর্গুমেন্টটা তৈরি করার চেষ্টা করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি বলছেন যে রাষ্ট্রকে কিছু শ্রেণী বা কিছু মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করে বা করতে পারে বা করার সুযোগ থাকে অনেক ক্ষেত্রে। যাদের এই সুযোগটা থাকে তারা হয়তো রাষ্ট্রকে ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থকে রক্ষা করে এবং অন্যদের স্বার্থের অপলাপ করে থাকে। কিন্তু এর বাইরেও উনি বলছেন রাষ্ট্রের নিজের কিছু স্বার্থ রয়েছে, এবং এই কনসেপ্টটা আমার নিজের কাছেও এতটা ক্লিয়ার না, যেটা নিয়ে হয়তো আলোচনা করলে ভালো হতো। এক অর্থে যে রাষ্ট্রের নিজের, অর্থাৎ রাষ্ট্রের সাথে যুক্ত, রাষ্ট্রের অন্তর্ভুক্ত কোনো পার্টিকুলার শ্রেণীর না, রাষ্ট্রের নিজের কোনো সেপারেট স্বার্থ থাকতে পারে কিনা,
যেই স্বার্থগুলোকে রাষ্ট্র প্রোটেক্ট করে বা প্রমোট করে। আর লেনিনের লেনিনের প্রশ্নের ক্ষেত্রে বা মার্কসিস্ট যেই অবজেকশনটা, সেটা তো মনে হয় খুবই বাস্তবসম্মত, যে নিশ্চিতভাবেই যেহেতু আমাদের সমাজ একটা শ্রেণীকৃত সমাজ, এবং কিছু শ্রেণী রাষ্ট্রে প্রিভিলেজ অবস্থায় থাকার কারণে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ এবং ব্যবহার করার সুযোগ পায়। রাষ্ট্র অনেক ক্ষেত্রেই তাদের স্বার্থকে রিপ্রেজেন্ট করে। জি স্যার, আমরা এখন একটু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের কোন ধরনের পরিচয় পাওয়া যায়? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের কি ধরনের পরিচয় পাওয়া যায়? প্রথমত, বাংলাদেশের সংবিধানের সাথে ভারতের সংবিধানে মিল আছে, পাকিস্তানের সংবিধানে মিল আছে। মনে হয় পৃথিবীর সব দেশের সংবিধানের সাথে কিছু না কিছু মিল আছে। যদিও ইংল্যান্ডের কোনো রিটেন সংবিধান নেই, তারপরেও মনে হয় ব্রিটিশ এক্সপিরিয়েন্সের সাথেও বাংলাদেশের সংবিধানের এক ধরনের একটা ডাইরেক্ট কানেকশন রয়েছে, বিশেষ করে পার্লামেন্টারি সিস্টেম, ওয়েস্টমিনস্টার সিস্টেম, এই বিষয়টার কারণে। এখন আমাকে যদি বলতে হয় পলিটিক্যালি, মানে বাংলাদেশের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রের পরিচয় নিরূপণ করার জন্য, আমি হয়তো প্রথমে বলবো বাংলাদেশ একটি ইউনিটারি স্টেট। ভারতের সাথে যদি আমরা কম্পেয়ার করে বলি, ভারত পুরোপুরি ফেডারেল স্টেট না, কোয়াজি ফেডারেল স্টেট। বাংলাদেশ এরকমের নয়। পাকিস্তান মোটামুটি ফেডারেল স্টেট, ব্রাজিল, আমেরিকা এগুলো ফেডারেল স্টেট। এমনকি ইংল্যান্ড যদিও ইউনিটারি স্টেট বলা হয়, কিন্তু ওখানে ইউকেতে 3টা দেশ রয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম রয়েছে। স্কটল্যান্ডে আলাদা ল, লিগাল সিস্টেম সবকিছু রয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যে স্টেটটা তৈরি হয়েছে বাংলাদেশের সংবিধানের মাধ্যমে, এটা খুবই ইউনিটারি এবং খুবই সেন্ট্রালাইজড, খুবই সেন্ট্রালি ওরিয়েন্টেড, এবং এটার কারণে বাংলাদেশের রাষ্ট্র এক অর্থে খুবই শক্তিশালী, ভারতের তুলনায় হয়তো বেশি শক্তিশালী, এভাবে আমি বলবো। এবং এই এত শক্তিশালী রাষ্ট্র মনে হয় যেই সরকার প্রধানকে যে ক্ষমতাগুলো দিয়েছে, সেই ক্ষমতাগুলো অপব্যবহার করার বা সেই ক্ষমতাগুলো এক ধরনের পার্লামেন্টারি ডিক্টেটরশিপ বা ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ তৈরি করার সুযোগ করে দেয়, এরকমের ক্ষমতাও হয়তো বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে রাষ্ট্র তৈরি করেছে সেটার মাধ্যমে করে দিয়েছে। জি স্যার, রাষ্ট্রীয় ব্যাপারে আমার পরবর্তী প্রশ্ন, একটি ধারণা আছে প্যাট্রিমোনিয়ালিজম। তো এই প্যাট্রিমোনিয়ালিজম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপরে কিভাবে প্রভাব ফেলে? আপনি একটু আগে আমার পূর্ববর্তী প্রশ্নের উত্তরে বাংলাদেশ, ভারত এগুলোর উদাহরণ দিচ্ছিলেন। এখন আমি এই প্রশ্নের প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে আপনার কাছ থেকে একটা তুলনামূলক আলোচনা চাই। প্যাট্রিমোনিয়ালিজম খুবই ইন্টারেস্টিং এবং খুব একটু গুরুত্বপূর্ণ ধারণা, যেটা নিয়ে আমাদের আরেকটু বেশি আলোচনা করলে আজকে ভালো হতো হয়তো। আমি প্রথম দিকে এই জিনিসটা এই পয়েন্টটা মিস করে গিয়েছিলাম, যেহেতু আমি কোনো নোট দেখার সুযোগ পাইনি, জাস্ট আমার মাথা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে গিয়েছিলাম। আচ্ছা, যাক, প্যাট্রিমোনিয়ালিজম ধারণাটা মূলত মডার্ন স্টেটের সাথে সাংঘর্ষিক। মডার্ন স্টেট বলতে আমি যেটাকে বলেছি বারবার, ম্যাক্স ওয়েবারের ডেফিনেশন অনুযায়ী, যে স্টেটটা ইম্পার্সোনালের সরাসরি বিপরীত জিনিসটাই হচ্ছে প্যাট্রিমোনিয়ালিজম। অর্থাৎ যদি চাইনিজ সিস্টেমে, যেটা চাইনিজ মেরিটোক্রেসি বলা হয়, যেটা 1000 বছরের ইতিহাস রয়েছে, যেটা নিয়ে চাইনিজ পিপল অনেক রাইটফুলি হয়তো অনেক প্রাউড, সেটার ধারণাটা হচ্ছে এরকমের: কারো ফ্যামিলি বা অন্য কোনো পরিচয়টা ম্যাটার করে না, একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমেই চাইনিজ মেরিটোক্রেসির রূপায়ণের মাধ্যমে চাইনিজ বিউরোক্রেসির এবং চাইনিজ স্টেটের অংশ হতে হয়। এরকমের ধারণা ঐতিহাসিকভাবে ভারতে কখনো ছিল না। এখন যদিও ভারতে ব্রিটিশ শাসন আমলের পর থেকে
একটা সিভিল সার্ভিস রয়েছে, একটা ব্যুরোক্রেসি রয়েছে, সবকিছুই রয়েছে, একটা মডার্ন স্টেটের সবগুলো ট্র্যাপিংসই রয়েছে, এবং সেই ব্যুরোক্রেসি মেরিটোক্রিটিক্যালি কাজ করে। ভারতের সাথে পাকিস্তান এবং বাংলাদেশ সবকিছুই ইনক্লুডেড। কিন্তু যখনই এই কম্পিটিটিভ এক্সামের বাইরে একটা সরকারি চাকরি দেওয়ার সুযোগ থাকে, আমরা হয়তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা খেয়াল করতে পারি। আমাদের দেশে একটা দাবি উঠে যে হয়তো কোনো একটা গ্রামের একজন ব্যক্তি হয়তো একটা বড় পজিশনে গিয়েছেন, যে কোনোভাবেই হোক, সে হয়তো তার গ্রামের বা তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদেরকে হয়তো একটা পজিশনে ঢুকানোর চেষ্টা করবেন, চেষ্টা বা করবেন, জি। তার নিজের জায়গাটাতে তাকে রিপ্লেস করার চেষ্টা করবেন। এটা আমাদের দেশের একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত এই সিস্টেমটা চালমান আছে। এবং প্যাট্রিমোনিয়ালিজম আর ক্লায়েন্টেলিজমের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ক্লায়েন্টেলিজমটা হচ্ছে এই কারণে যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তি তার সাপোর্ট তৈরি করার জন্য, একটা সাপোর্ট বেস তৈরি করার জন্য কিছু রাষ্ট্রীয় সুবিধা তার সাপোর্টারদের মধ্যে ভাগ করে দেন। তাহলে যাদের মধ্যে এই রাষ্ট্রীয় সুবিধাগুলো ভাগ করে দেন তারা তার ক্লায়েন্টে পরিণত হয়, এবং এই ক্লায়েন্টরা তাকে ওই ক্ষমতায় অধিষ্ঠিত করে বা বজায় রাখে বা তাকে ভোট দেয়। একই সাথে বাংলাদেশে ক্লায়েন্টেলিজম হচ্ছে মেইন ফর্ম অফ পলিটিক্যাল প্র্যাকটিস, যেখানে এইভাবে আমাদের দেশের রাজনীতি প্র্যাকটিসড হয়। এবং প্যাট্রিমোনিয়ালিজমটা হচ্ছে এটা যে নিজে যদি আমি একটা ক্ষমতাধর পজিশনে থাকি এবং এই পজিশনটাতে আমার পরে বা আমার জায়গায় আমার ছেলেকে বা আমার মেয়েকে প্রতিষ্ঠিত করি, এবং অন্যান্য যে সকল পদ আমার ক্ষমতার অধীনে আছে সেই সকল পদগুলোতে আমার আত্মীয় স্বজনদেরকে বসাতে পারি, এই বিষয়টাই হচ্ছে প্যাট্রিমোনিয়ালিজম, যেটাই ইমপার্সোনাল বা মডার্ন স্টেটের একদম কমপ্লিট অপোজিট আইডিয়াটা। বাংলাদেশের এক্সপিরিয়েন্স আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের রাজনৈতিক একদম যারা টপ লিডার আছেন তাদের বাবাও লিডার ছিলেন, তাদের ছেলেমেয়েরাও হয়তো লিডার হবেন, বা তাদের অন্যান্য আমাদের 300টা হয়তো সিট আছে, অনেকগুলো সিটে দেখা যেতে পারে যে যতগুলো সিট তাদের কন্ট্রোলের মধ্যে আছেন ততগুলোতে তাদের আত্মীয় স্বজনদেরকে দিচ্ছেন, অথবা যাদেরকে দিচ্ছেন না তারাও তাদের সাথে হয়তো কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত হয়। হয় তারা প্যাট্রিমোনিয়াল রোল প্লে করছেন অথবা একটা ক্লায়েন্টেলিস্ট রোল প্লে করছেন। এবং অ্যাকচুয়ালি যারা নির্বাচিত হন একটা এমপি হিসাবে, ওই অঞ্চলটাতে, যে অঞ্চলটাতে রিপ্রেজেন্ট করেন এমপি, হয়তো তার যারা সাপোর্ট বেস আছে তাদেরকে কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করেন, যার কারণ যেই সুবিধাটা দেওয়ার মাধ্যমে তার একটা লয়াল বেস হিসাবে কাজ করে। এভাবে আমাদের দেশের রাজনীতি পরিচালিত হয়, এবং অনেক ক্ষেত্রে এই একই প্রসেসটা ইন্ডিয়াতেও বর্তমানে এবং একই প্রসেসটা পাকিস্তানেও বর্তমানে। অর্থাৎ পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তিনটা দেশই প্যাট্রিমোনিয়াল এবং তিনটা দেশই ক্লায়েন্টেলিস্ট, এবং এবং খুবই শক্ত রকমের প্যাট্রিমোনিয়াল এবং খুবই শক্ত রকমের ক্লায়েন্টেলিস্ট। এবং এটার একটা ব্যাখ্যা হচ্ছে এটা, কখনোই যখন একটা স্টেট একটা ট্রাইবাল স্টেজকে রিপ্লেস করে, এটাকে সম্পূর্ণভাবে রিপ্লেস করে না। ওই ট্রাইবাল স্টেজের এলিমেন্টগুলো সবসময় স্টেটের মধ্যে থেকে যায়। স্টেটের দায়িত্ব এবং স্টেটের একটা দায়িত্ব হচ্ছে যে ট্রাইবাল এলিমেন্টগুলোকে ওভারকাম করার চেষ্টা করা। কিন্তু কিছু দেশ এগুলো কিছুটা সাকসেসফুলি করতে পেরেছে। হিস্টোরিক্যালি ইউরোপে এটা সবচেয়ে সাকসেসফুলি সংগঠিত হয়েছে। চায়নাতেও কিছুটা যথেষ্ট সাকসেসফুলি হয়েছে, যদিও এটাই চাইনিজ হিস্ট্রির মূল স্ট্রাগল বলে ফুকুয়ামা বলেছেন, যে মাঝে মাঝে প্যাট্রিমোনিয়ালিজম রেকার করে এবং তাদেরকে এদের এগেনস্টে কন্টেন্ট করতে হয়। কিন্তু ভারতে আসলে বা ভারতবর্ষে এই স্ট্রাগলটা খুবই নতুন, হয়তো 1947 সালের পর থেকে শুরু হয়েছে, এবং এখনো হয়তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য অনেক পথ যাওয়ার বাকি আছে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলার ছিল, এটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তো পরবর্তী প্রশ্নটা আনসারের ক্ষেত্রে হয়তো মনে থাকবে। জি স্যার, আমরা মার্কসকে নিয়ে যখন শুনছিলাম আপনার কাছ থেকে, বেসিক্যালি শুনছিলাম কারণ লেনিনকে নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম। তো মার্কসকে নিয়ে আমি বিশদভাবে জানতে চাই। মার্কস তো মনে করতেন যে রাষ্ট্র কর্পূরের মতো উবে যাবে। এই ধরনের যে চিন্তাধারা, সেটা কি স্যার বাস্তবসম্মত? আমার মনে হয় খুব একটা বাস্তবসম্মত না, কিন্তু আমি তো জ্ঞানী গুণী ব্যক্তি এরকমের না। কিন্তু অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও বলেন যেটা বাস্তবসম্মত ধারণা না। কারণ প্রথমত স্টেটের কোনো অল্টারনেটিভ নেই এখন। দ্বিতীয়ত যদি এটার একমাত্র প্রমোডেন্ট হয় মার্কসিস্টরা,
মার্কসিজম যখনই ইমপ্লিমেন্টেড করার চেষ্টা করা হয়েছে, যদিও হয়তো এই বিষয়ে ডিবেট থাকে ওটা অ্যাকচুয়াল মার্কসিজম ছিল নাকি মার্কসিজমের নামে অন্য কিছু ছিল, দেখা যায় যে মার্কসিস্টরা খুবই স্ট্রং স্টেট তৈরি করে, স্ট্রং স্টেট। আবার আমি যেই সেন্সে বললাম যে স্টেটটা যে সেটাতে কোয়ার্সিভ আর্ম খুব স্ট্রং হয়, পুলিশ আর্মি মিলিটারি খুবই স্ট্রং হয়, এবং ওটাতে ওটার উইলটা স্টেটের উইল যেটা আছে, যেটা কমান্ড বা ল যেভাবেই হোক না কেন, সেটাকে বাস্তবায়ন করার ক্ষমতা ইন অপোজিশন টু দ্য সোসাইটি খুবই স্ট্রং থাকে বা খুব স্ট্রং করার চেষ্টা করা হয়। এটাই ইন এফেক্ট ইউএসএসআর বা চাইনিজ কমিউনিস্ট চায়নার মূল স্ট্রাগল ছিল সবসময়, যে স্টেট এতই শক্তিশালী হতে হবে যেটা সকল ধরনের সামাজিক নর্মসকে ওভারকাম করতে পারবে। রাশিয়াতে এটা হয়তো অনেক যথেষ্ট সফলভাবে করা গিয়েছে, চায়নাতে হয়তো কিছুটা আংশিকভাবে করা গিয়েছে বলে মনে হয়। কিন্তু মানে মূল পয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে এটা মার্কসিস্টরা খুবই স্ট্রং স্টেট তৈরি করে, এবং এটার আলটিমেটলি মানে একটা ক্লাসলেস সোসাইটি যদি তৈরি হয় তখন স্টেট থাকবে না। এটা যদি সম্ভব হয়ও, এরকম তো কখনো অ্যাকচুয়ালি করা হয়নি। এবং এটাও মানে আমাদের হিউম্যান সোসাইটিতে কখনোই একটা কমিউনিস্ট বা ইগালিটেরিয়ান পরিপূর্ণ ইগালিটেরিয়ান সোসাইটি এক্সিস্ট করে কিনা এই বিষয়ে যথেষ্ট করেছিল কিনা যথেষ্ট ডাউট করার সুযোগ রয়েছে। পরবর্তীতে একটা স্টেট সম্পূর্ণভাবে উবে যাবে এই ধারণাটাকেও ডাউট করার মনে হয় যথেষ্ট সুযোগ রয়েছে। ধন্যবাদ স্যার। রাষ্ট্র ধারণার উৎপত্তি ও বিকাশ নিয়ে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, বিশেষ করে যেই ব্যাপারগুলো আমাদের কাছে অনেকের কাছে, এমনকি আমার নিজের কাছেও বেশ আমি বলবো যে ধোঁয়াশার মধ্যে ছিল, সেগুলো পরিষ্কার হলো। কিন্তু আমাদের প্রশ্ন এখানেই শেষ নয় স্যার, আরেকটি প্রশ্ন আছে আমার পক্ষ থেকে আপনার প্রতি, যে প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের স্বার্থ কি সত্যি রক্ষা করা সম্ভব? আমার তো মনে হয় হয়তো সম্ভব, কিন্তু মানে এটার উত্তরটা হচ্ছে দুই রকমের হবে। একটা হচ্ছে প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন এই সিস্টেমটাতে সত্যিকারের প্রতিনিধিরাই নির্বাচিত হয়। অর্থাৎ যদি একটা দেশের মেজরিটি হয় পুয়ার, তাহলে তাদের প্রতিনিধিরাও যদি পুয়ার হয় এবং তাদের ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে ওই রিপ্রেজেন্টেটিভদের তার কনস্টিটিউয়েন্টদের অর্থাৎ মেজরিটির, যে রাষ্ট্রের মেজরিটির স্বার্থ রক্ষা করার একটা সুযোগ তো অবশ্যই থাকে। হয়তো একটা দুর্নীতির কথাটা আমরা বলতে পারি, তারা হয়তো নিজেদের স্বার্থের জন্য তাদের কনস্টিটিউয়েন্টদের স্বার্থকে কম গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে পারে, কিন্তু এটা তো সকল সিস্টেমেই হয়তো এই অপশনটা থাকে, দুর্নীতির অপশনটার জন্য আমরা যদি বাদ দিয়ে রাখি। কিন্তু যেটা অনেক সময় হয় বা বাংলাদেশের মতো দেশে, আমাদের দেশের সম্পর্কে আমাদের ধারণাটা আমরা যেটা দেখি, অ্যাকচুয়ালি তো যারা মেজরিটি তাদের রিপ্রেজেন্টেটিভরাই নির্বাচিত হয় না, অর্থাৎ তারা প্রপারলি রিপ্রেজেন্টেড হয় না। তার কারণটা কি? কারণটা হচ্ছে যারা তাদেরকে রিপ্রেজেন্ট করবে তাদের যথেষ্ট সোশ্যাল এবং পলিটিক্যাল ক্যাপিটাল নাই, যেটার মাধ্যমে তারা ইলেক্টেড হয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে করতে পারে। যাদের এই সোশ্যাল এবং পলিটিক্যাল ক্যাপিটালটা আছে তারা হ্যাপেন্স টু বি দ্য মাইনরিটি এলিটস। এখন এই এলিটের রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত হয়ে এলিটদের স্বার্থকেই সংরক্ষণ করে এবং হয়তো হয়তো তাদের স্বার্থকেই হয়তো বাস্তবায়ন করে। কিন্তু যদি প্রপার, তার মানে আমি যেটা বলার চেষ্টা করছি, হয়তো এই সিস্টেমটাতে সমস্যাটা এইটা না রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের সিস্টেম, বরং রিপ্রেজেন্টেশনটা কিভাবে প্রপার করা যেতে পারে এটাই হচ্ছে প্রবলেম। যদি এটাকে প্রপার করা যায় তাহলে হয়তো রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টই হয়তো বেস্ট সিস্টেম টু অ্যাড্রেস অল প্রবলেমস। মানে যেহেতু আমাদের আর অন্যান্য সিস্টেমেরও যেহেতু অনেক প্রবলেম আছে, অনেক ধরনের সিভিল পলিটিক্যাল রাইটসকে হয়তো ভায়োলেট করতে পারে অন্যান্য সিস্টেম। ধন্যবাদ স্যার।
আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা যেটা জানি যে আমাদের রাষ্ট্র, এটা আমাদের রাষ্ট্রের, যেমন আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। এই রাষ্ট্র নিয়ে আমরা অনেক কথা বলি, বা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের অধিকারের ব্যাপারে হয়তো বা আমরা একটু বলার চেষ্টা করি, কর্তব্যের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি, কিন্তু রাষ্ট্রটা আসলে কি, এটার উৎপত্তি থেকে হলো এবং বিকাশ কিভাবে হলো, এই বিষয়ে আসলে একদম আমাদের ধারণা মোটামুটি কম, অন্য সবকিছুর সাথে যদি আমরা আসলে বেশ সাদামাটা ভাবে তুলনা করতে যাই। আপনাকে এই কারণে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এত সহজ ভাষায় এত কঠিন আমি এটা বলবো কঠিন ব্যাপারই, কারণ আমার যতদূর ধারণা আছে এই ব্যাপারটার উৎপত্তি এবং বিকাশ, বিশেষ করে এভলিউশনটা যেই আহ, আহ, পরিক্রমায় হয়েছে সেগুলো ধরে ধরে আসলে ধারণাগুলোকে সহজ ভাষায় বুঝিয়ে বলা একটা বেশ কঠিন কাজ। আপনাকে আবারও ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ এডুকেশন আশা করে ভবিষ্যতেও আমরা আপনাকে আমাদের পাশে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার প্রিপারেশন এত শক্ত ছিল না, এটার কারণে খুব একটা ভালোভাবে গুছিয়ে বলতে পারি নাই। তাও অনেক কিছুটা আমি আমার নিজের মতো করে বলার চেষ্টা করেছি, কিন্তু এটার হয়তো প্রপার বেসিস ছিল না, বা আমার প্রিপারেশন আরো ভালো থাকলে তার ভালোভাবে বলতে পারতাম। কিন্তু সমস্যা নাই, এরপরে যদি কখনো সুযোগ হয় তো সেটা চেষ্টা করা যেতে স্যার পারে। আমি আপনাকে এবং বিনীতভাবে আপনাদের সবাইকে দ্বিমত অনেক পোষণ ধন্যবাদ। করতে চাই এখানে। আমরা যারা এখন এগুলো নিয়ে কাজ করি, বা যারা এখন শিক্ষার্থী আছেন, যারা শিখছেন, বা যারা এগুলোর সঙ্গে সংযুক্ত, তারা আসলে খুব ভালো মতোই আমি জানি যে বুঝতে পারবেন যে এই এই কনসেপ্টটা আমাদের পরিষ্কার হওয়াটা কতটা জরুরি ছিল। এবং স্যার প্রিপারেশনের কথা যেটা বলছেন, সেটা যদি আপনার না থাকতো তাহলে এই কথাগুলো স্যার আমরা শুনতে পারতাম না। তো আমি আবারও বিনীতভাবে দ্বিমত পোষণ করছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের পরবর্তী আলোচনাগুলো, এই আলোচনা সিরিজ বা অন্য যে কোনো আলোচনা সিরিজের আওতায় যে আলোচনাগুলো হবে সেগুলোর আপডেট জানার জন্য আমাদের দর্শকদের আমি আমাদের ফেসবুক পেজে চোখ রাখার জন্য অনুরোধ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। শুভরাত্রি।